প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের শিখন অভিজ্ঞতা 5 বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব এর প্রথম পর্বে পৃষ্ঠা 50 হতে। তোমরা যারা এখনো শিখন অভিজ্ঞতা 4 বিজ্ঞানের চোখ দিয়ে 4-5 দেখি এর প্রথম ও দ্বিতীয় পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম ও দ্বিতীয় পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো শিখন অভিজ্ঞতা 5 বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। ইতিহাস মানুষের অতীত নিয়ে কথা বলে। তাহলে ইতিহাস মানুষের কি নিয়ে কথা বলে? অতীত নিয়ে কথা বলে। অতীত শব্দটার মানে হচ্ছে সেই সব ঘটনা যা এরই মধ্যে ঘটে গিয়েছে। এই যেমন আজ সকালে তোমরা স্কুলে আসার আগে যা যা কাজ করেছো তা সবই এখন অতীতের ঘটনা, কেননা কাজগুলো তোমরা করে ফেলেছ। একদিন আগের ঘটনা তেমন অতীত, 1000 বছর আগের ঘটনাও তেমনই অতীতের ঘটনা, আর এর সবই এখন ইতিহাসের বিষয়বস্তু। অর্থাৎ আগের যে ঘটনাগুলো ঘটে গেছে সেই ঘটনাগুলো হচ্ছে যে ইতিহাসের বিষয়বস্তু। চলো নিজের জীবনে অতীতে ঘটে গেছে এমন কয়েকটা মনে রাখার মতো ঘটনা নিচের ফাঁকা ঘরে লিখে ফেলি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের জন্য একটা ফাঁকা ঘর দেওয়া হয়েছে, যে ঘরের মধ্যে তোমার জীবনের একদিন আগের ঘটনা, এরপরে 1 সপ্তাহ আগের ঘটনা এবং সর্বশেষ 1 বছর আগের ঘটনাটা এখানে লিপিবদ্ধ করতে হবে। এক একজন শিক্ষার্থীর এক এক ধরনের ঘটনা থাকবে। তোমরা তোমরা তোমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো এখানে লিখবা। আমি তোমাদের জন্য নমুনা উত্তর হিসেবে উত্তরগুলো দিচ্ছি, তোমরা তোমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো এখানে লিপিবদ্ধ করবে। শুরুতে আমি তোমাদের জন্য একদিন আগের ঘটনাটা দেখাচ্ছি। চলো আমরা একদিন আগের ঘটনাটা বা একদিন আগে ঘটে যাওয়া ঘটনাটা দেখে নিই। গতকাল সকালে ঘুম থেকে উঠে পড়াশোনা শেষ করে নাস্তা খেয়ে যখনই স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। বাহিরে প্রচণ্ড বাতাস বইতে শুরু করে, মাঝে মাঝে প্রচণ্ড শব্দে বজ্রপাত হচ্ছিল। বজ্রপাতের শব্দে ভয় হচ্ছিল। এমন পরিস্থিতিতে স্কুলের সময় পার হয়ে গেল, আর স্কুলে যাওয়া হলো না। এবার 1 সপ্তাহ আগের ঘটনাটা আমরা দেখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য 1 সপ্তাহ আগে ঘটে যাওয়া ঘটনাটা দেখাচ্ছি। গত সপ্তাহে একদিন বিকেলে বন্ধুরা সবাই মিলে ফুটবল খেলার সময় বন্ধু হাবিবের হঠাৎ করে পা মচকে যায়। আমরা সবাই মিলে তাকে তার বাড়িতে নিয়ে যাই। তার এই অবস্থা দেখে আমরা সবাই ভয় পেয়ে যাই। পা মচকানোর কারণে সে 4 দিন স্কুলে আসতে পারেনি। এখন সে সুস্থ ও স্বাভাবিক আছে। এবার আমরা 1 বছর আগের ঘটনাটা দেখে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 1 বছর আগে ঘটে যাওয়া ঘটনাটির বর্ণনা আমি তোমাদের জন্য দিচ্ছি। গত বছর আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এক একজন এক এক খেলায় অংশগ্রহণ করেছিল। আমি আগে থেকেই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। মনের সকল দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে আমি খেলায় অংশগ্রহণ করে 2য় স্থান লাভ করেছিলাম। তখন সবাই আমার প্রশংসা করছিল। পুরস্কার গ্রহণের সময় আমি খুবই আনন্দিত ছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য একদিন আগের ঘটনা, 1 সপ্তাহের আগের ঘটে যাওয়া ঘটনা এবং 1 বছর আগে ঘটে যাওয়া ঘটনা বর্ণনা দিলাম। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক।
তোমরা শিখেছ যে ইতিহাস মানুষের অতীত কাজকর্মের যৌক্তিক বিবরণ। তাহলে ইতিহাস হচ্ছে মানুষের অতীত কাজকর্মের যৌক্তিক বিবরণ। অতীতের বিভিন্ন কাজের মধ্য দিয়ে মানুষ যে অভিজ্ঞতা অর্জন করেছে তা ইতিহাস পাঠ থেকে জানা যায়। তোমার জীবনে অতীতে ঘটে যাওয়া নানান ঘটনার মতোই বাংলা অঞ্চলে বসবাসকারী সকল মানুষের জীবনেও ইতিহাসের বিভিন্ন যুগে নানান ঘটনা ঘটেছে। আজকের অধ্যায়ে আমরা এই বাংলা অঞ্চলে মানুষের জীবনে ঘটে যাওয়া নানান ঘটনা সম্পর্কে অনুসন্ধান করে জানব। এই অঞ্চলের মানুষের টিকে থাকার ইতিহাস জানবে। এই ইতিহাসের সাথে আরও যা জানবে তা হচ্ছে বাংলা অঞ্চলের ভূগোল, ইতিহাস যেমন মানুষের অতীত কাজকর্মের বর্ণনা, তেমনি ভূগোল হচ্ছে সেই কাজকর্মের স্থান বা জায়গার বিবরণ। তাহলে ইতিহাস হচ্ছে কি মানুষের অতীত কাজকর্মের বর্ণনা, আর ভূগোল হচ্ছে যে সেই কাজকর্মের স্থান বা জায়গার বিবরণ। তাহলে ভূগোল কি এবং ইতিহাস কি সেটা তোমরা নিশ্চয় বুঝতে পারছো। তোমরা নিশ্চয় জানো পৃথিবীর সকল স্থান একরকম নয়। হ্যাঁ, এটা আমরা সবাই জানি, পৃথিবীর সকল স্থান কিন্তু একই রকম নয়। এমনই তোমরা নিজেরা যে গ্রামে বা মহল্লায় বসবাস করো সেখানেও রয়েছে ভূগোলের নানান বৈচিত্র্য। অর্থাৎ তোমরা যে পাড়া বা মহল্লায় বা গ্রামে বসবাস করো সেখানেই কিন্তু যে ভূগোলের নানান বৈচিত্র্যতা রয়েছে। এবার চলো আরো সামনের দিকে আগানো যাক। এবার আমরা জানবো ইতিহাস কি ভূগোলের উপর নির্ভরশীল। আমাদের চারপাশে নানান রকমের ভূমি রয়েছে। কোথাও রয়েছে রাস্তা, কোথাও শস্যক্ষেত, কোথাও বন, কোথাও নদী, কোথাও পুকুর, কোথাও গভীর জঙ্গল। এই সব কিছুই হচ্ছে ভৌগোলিক উপাদান। ভৌগোলিক উপাদানকে প্রাকৃতিক উপাদানও বলা হয়। তাহলে ভৌগোলিক উপাদানের আরেক নাম কি? প্রাকৃতিক উপাদান। এইসব উপাদান মানুষের কাজকর্মকে নানানভাবে প্রভাবিত করে। ভূগোলের সাথে মানুষের সম্পর্ক খুবই গভীর। যেমন নদী থেকে মানুষ মাছ ধরে, নদী থেকে পানি দিয়ে কৃষি কাজ করে, বন থেকে কাঠ ও অন্যান্য জিনিস সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। নদীর পানি থেকে আবার বন্যাও হয়। প্রকৃতিতে ঝড় বৃষ্টি সাইক্লোন হয়। সাধারণভাবে পৃথিবীব্যাপী মানুষসহ বনে জঙ্গলে থাকা সাপ বাঘ সহ আরও নানান প্রাণীর সহাবস্থান ছিল। মানুষ তার বাসস্থান, যাতায়াত ও চাষাবাদের প্রয়োজনে বন জঙ্গল কেটে বসতি স্থাপন শুরু করে। এরই ফলে প্রকৃতির সাথে মানুষের যে সহাবস্থানটি তা পরিবর্তিত হয়ে যায়। নিশ্চয় তোমরা এটা বুঝতে পারছো যে মানুষের সাথে কিন্তু যে পরিবেশের একটা সহ অবস্থান ছিল, সেটা আমরা যখন সেটা কেটে আমরা নতুনভাবে বিভিন্নভাবে বাড়িঘর তৈরি করতেছি তখন কিন্তু আমাদের সেই সহাবস্থানটা আমরা হারাতে বসেছি এবং আমাদের পরিবেশের মধ্যে একটা পরিবর্তন হতে শুরু করেছে। মানুষ আর ভূপ্রকৃতির সম্পর্কের ইতিহাস। এবার আমরা জানবো মানুষ আর ভূপ্রকৃতির সম্পর্কের ইতিহাস সম্পর্কে। চলো এবার আরো সামনের দিকে আমরা অগ্রসর হই। ইতিহাস মানে কেবল রাজা বাদশাহদের যুদ্ধ বিগ্রহের বর্ণনা নয়। ইতিহাস মানে শুধুমাত্র রাজা বাদশাহদের যে যুদ্ধ বিগ্রহ সেটা বর্ণনা নয়। সুদূর অতীতে মানুষ যা কিছু দেখেছে, ব্যবহার করেছে, তার সবই ছিল প্রকৃতি ও প্রাকৃতিক উপাদান। অর্থাৎ আগেকার মানুষ কিন্তু যা কিছু ব্যবহার করেছে সবকিছু ছিল কি? প্রকৃতি থেকে প্রাপ্ত এবং প্রাকৃতিক উপাদান। খেয়াল করে দেখবে একদিকে এই প্রকৃতি ছিল মানুষের প্রধান আশ্রয়। মানুষ প্রকৃতিতে ছড়িয়ে থাকা ফলমূল ও পশু পাখি শিকার করে জীবন ধারণ করেছে। আগে যখন আদিমকালের মানুষের কথা তোমরা নিশ্চয় শুনেছ, তখন কিন্তু মানুষ যে ফলমূল এবং পশু পাখি শিকার করে তাদের জীবন ধারণ করত। অর্থাৎ ফলমূল আহরণ করে এবং পশু পাখি শিকার করে তাদের জীবন ধারণ করত। প্রকৃতি থেকে সংগ্রহ করা বাঁশ বেত কাঠ পাথর লতা পাতা দিয়ে বাসস্থান নির্মাণ করেছে। তাহলে এই যে আগেকার মানুষেরা কি দিয়ে বাসস্থান নির্মাণ করেছে? বাঁশ বেত কাঠ পাথর লতা পাতা দিয়ে বাসস্থান নির্মাণ করেছে। ঝড় তুফান ও বন্য পশুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করেছে। হ্যাঁ, ঝড় তুফান ও বন্য পশুর আক্রমণ থেকেও কিন্তু
নিজেরা নিজেদেরকে রক্ষা করেছে। পৃথিবীর বুকে ছোট বড় মিলিয়ে অনেকগুলো অঞ্চল রয়েছে। আমাদের বাংলা তেমনই একটা অঞ্চল। তাহলে যে পৃথিবীর মধ্যে ছোট বড় মিলিয়ে যে অঞ্চলগুলো রয়েছে তার মধ্যে আমাদের বাংলা হচ্ছে যে কি একটা অঞ্চল। ভৌগোলিকভাবে নির্ধারিত অঞ্চল যার রয়েছে পাহাড়, নদী আর ঘন জঙ্গল দিয়ে তৈরি প্রাকৃতিক সীমানা। ভৌগোলিকভাবে নির্ধারিত অঞ্চল যা রয়েছে তার মধ্যে কি কি আছে? পাহাড় আছে, নদী আর ঘন জঙ্গল দিয়ে তৈরি প্রাকৃতিক সীমানা আছে। আমরা মনে রাখবো এই বাংলা অঞ্চল আর আমাদের বর্তমান বাংলাদেশ কিন্তু এক নয়। বাংলা অঞ্চলের ওই পূর্ব অংশে আমরা বসবাস করি বা বাস করি। তাহলে বাংলার যে পুরো একটা অঞ্চল ছিল সে অঞ্চলের আমরা কোন অংশে বাস করি? এখন বর্তমানে আমরা পূর্ব অংশে বাস করি। আমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করে এই ভূখণ্ডে কখন মানুষ বসতি স্থাপন শুরু করলো। তাহলে আমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করতেছে আমাদের এই ভূখণ্ডে মানুষ কখন থেকে বসতি স্থাপন শুরু করলো। চলো এবার পরের পৃষ্ঠে যাওয়া যায়। বাংলা ভূখণ্ডকে আজ আমরা যেমনটা দেখছি আদিকালে কিন্তু এমনটা ছিল না। এই ভূখণ্ডের তিন দিকের পাহাড় বেয়ে নেমে আসা পানি অসংখ্য নদ নদী আর নানান জলাশয় সৃষ্টি করেছে। এর স্থলভাগের প্রায় পুরোটা জুড়েই ছিল ঘন বন আর জঙ্গল। মানুষের সংখ্যাও তখন খুব বেশি ছিল না। আজকের মতো ঘরবাড়ি ছিল না। বন্য পশু এবং প্রাকৃতিক নানান প্রতিকূলতার মধ্যে সেই সময় মানুষ জীবন ধারণ করত। ভূপ্রকৃতির এইসব উপাদানের সঙ্গে মিতালি করেই মানুষ টিকে থাকত। প্রাণ আর প্রকৃতির এমন বন্ধুত্ব ইতিহাসের শুরু থেকেই এই ভূখণ্ডে নানান রূপে কার্যকর রয়েছে। ভূপ্রকৃতির নানান প্রতিকূলতা জয় করে এই অঞ্চলের মানুষ যেভাবে বেঁচে থাকার কলা কৌশল শিখেছে তা পৃথিবীর বহু অঞ্চলের মানুষের জন্য শিক্ষণীয়। তাহলে বোঝা যাচ্ছে বাংলা অঞ্চলের মানুষের সাথে ভূপ্রকৃতির একদম গভীর মিতালি ছিল, অর্থাৎ গভীর বন্ধুত্ব ছিল। হ্যাঁ, এই যে প্রাকৃতিক যে ঝড়ঝাপটা এগুলোকে কিন্তু নানান কৌশলে মানুষ অর্থাৎ বাংলার মানুষ কিন্তু প্রতিহত করেছিল। অর্থাৎ বিভিন্ন কৌশলের মাধ্যমে তারা যে বাংলা অঞ্চলের মধ্যে বসবাস করে আসছিল সেই কথাটা এখন এখানে বলা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার চলো আমরা আরো সামনের দিকে আগাই। বাংলা অঞ্চল কোথায় এবং কেমন, অর্থাৎ বাংলা অঞ্চলটা কোথায় এবং কেমন সেটা সম্পর্কে আমরা এবার জানব। সাধারণভাবে অঞ্চল বলতে যে কোনো একটি স্থানকে বোঝায়, কিন্তু ইতিহাস আর ভূগোলের আলোকে অঞ্চল শব্দটির রয়েছে পৃথকত্ব। ভূগোলবিদগণ বলেন অঞ্চল বলতে এমন একটি স্থানকে বোঝায় যা চারপাশে প্রাকৃতিক সীমানা রয়েছে রয়েছে ভূপ্রকৃতির নানান উপাদান। তাহলে যে ভূগোলবিদদের গণের মতে যে আমরা অঞ্চল বলতে কি বুঝবো? আমরা অঞ্চল বলতে এমন একটি স্থানকে বোঝাবো বা বুঝবো যার চারপাশে প্রাকৃতিক সীমানা রয়েছে রয়েছে ভূপ্রকৃতির নানান উপাদান, অর্থাৎ প্রাকৃতিকভাবে অনেক উপাদান সেখানে থাকবে। আর ওই সীমানার ভেতরে এমন একদল মানুষ বসবাস করেন যাদের ভাষা, সমাজ, সংস্কৃতির মধ্যে অনেক বৈচিত্র্য থাকলেও অনেক মিল দেখতে পাওয়া যায়। যে এই সীমানার ভিতরে কিন্তু মানুষ বসবাস করবে, হ্যাঁ, এবং তাদের মধ্যে কি থাকবে? ভাষা থাকবে, সমাজ এবং সংস্কৃতি থাকবে, এবং তাদের মধ্যে অনেক বৈচিত্র্য থাকলেও কিন্তু অনেক মিলও দেখতে পাওয়া যাবে। এটা হচ্ছে যে অঞ্চলের মানুষের বৈশিষ্ট্য। আমরা অবশ্যই মনে রাখবো একটা অঞ্চলে বসতি স্থাপনকারী মানুষের মধ্যে বৈচিত্র্য, পার্থক্য, নানান মত আর চিন্তার মানুষ থাকবে। হ্যাঁ, যে অঞ্চলের মধ্যে বসবাসকারী মানুষের মধ্যে কিন্তু বৈচিত্র্য থাকবে। কেউ ফর্সা থাকবে, কেউ যে কালো রংধারী থাকবে, কেউ শ্যামলা থাকবে, কেউ লম্বা থাকবে, কেউ খাটো থাকবে। এ ধরনের বিভিন্ন ধরনের বৈচিত্র্য মানুষের মধ্যে থাকবে, পার্থক্য থাকবে, নানান মতও থাকবে। সবার মত কিন্তু একই রকম হবে না। বিভিন্ন মতের মানুষ এখানে বসবাস করবে এবং বিভিন্ন চিন্তার মানুষ এখানে বসবাস করবে। সবাই মিলেমিশে বসবাস করাই মানুষের সৌন্দর্য। তাহলে সবাই মিলেমিশে যখন আমরা বসবাস করব তখন এটাকে বলা হবে কি? মানুষের সৌন্দর্য, মানুষের একটা মনুষ্যত্বের প্রকাশ। যা হোক,
বাংলাকে একটি অঞ্চল বলা যায়, কেননা এর চারপাশে প্রাকৃতিক সীমানা রয়েছে। ভারতীয় উপমহাদেশের পূর্ব অংশে বাংলা অঞ্চলে প্রাকৃতিক সীমানা চিহ্নিত করা হয়েছে। হ্যাঁ, আমরা তো আগেই পড়েছি প্রিয় শিক্ষার্থীরা যে ভারতীয় উপমহাদেশের মধ্যে আমরা কিন্তু পূর্ব অংশে অর্থাৎ যে বাংলার পূর্ব অংশে আমরা অবস্থান করতেছি। এর উত্তরে রয়েছে হিমালয় পর্বত, পূর্বে ত্রিপুরা, গারো ও লুসাই পর্বতমালা ও জঙ্গলাকীর্ণ ভূমি, পশ্চিমে রাজমহল, ঝাড়খণ্ডের জঙ্গলাকীর্ণ পর্বতময় ভূমি। এরপর হচ্ছে যে ছোট নাগপুরের পর্বতসমূহের উঁচুভূমি এবং দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। আমাদের দক্ষিণে কি রয়েছে? আমাদের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। দেখে যেন মনে হয় একটা অঞ্চলকে চারপাশ থেকে পাহাড়, জঙ্গল ও সমুদ্র ঘেরাও করে রেখেছে। এই সীমানার ভেতরে রয়েছে বাংলা নামের ভূখণ্ড, বাংলা অঞ্চল। ভৌগোলিক ও ঐতিহাসিকভাবে এটি প্রাচীন ভারতবর্ষের পূর্ব অংশ। তাহলে আমরা যে বাংলাদেশে বাস করতেছি বা বাংলা অঞ্চলে বাস করতেছি, এটা হচ্ছে যে একটি ভারতবর্ষের পূর্ব অংশ। আমরা কোন অংশে বাস করতেছি প্রিয় শিক্ষার্থীরা? আমরা ভারতবর্ষের পূর্ব অংশে বাস করতেছি। এটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। অঞ্চল মূলত ভৌগোলিক প্রক্রিয়ায় গড়ে ওঠা ভূপ্রাকৃতিক সীমানা দিয়ে চিহ্নিত কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ড। তাহলে অঞ্চল মূলত ভৌগোলিক প্রক্রিয়ায় গড়ে ওঠা ভূপ্রাকৃতিক সীমানা দিয়ে চিহ্নিত কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ড। এর সৃষ্টির পেছনে মানুষের কোনো হাত থাকে না। এই ভূখণ্ডগুলো, প্রাকৃতিক ভূখণ্ডগুলো বা প্রাকৃতিক সীমানাগুলো যে সৃষ্টির ক্ষেত্রে মানুষের কোনো হাত থাকে না। ভূ প্রকৃতি অঞ্চলটিকে গড়ে তোলে, অর্থাৎ ভূ প্রকৃতি দিয়েই যে অঞ্চলটি গড়ে তোলে। ভারতীয় উপমহাদেশের পূর্ব প্রান্তে ভৌগোলিকভাবে বাংলা হচ্ছে এমনই একটি অঞ্চল, অর্থাৎ আমরা যে ভারতীয় উপমহাদেশের মধ্যে পূর্ব প্রান্তে যে বসবাস করতেছি, এটা হচ্ছে ভৌগোলিকভাবে বাংলার একটি অঞ্চল। আবার রাজনৈতিকভাবেও বাংলা নামের একটি রাজ্য বা প্রদেশের কথা আমরা জানতে পারবো। সেই বাংলা রাজ্য বা প্রদেশের সীমানা নির্ধারণ করেছে বিভিন্ন সময়ে বাংলা অঞ্চলের বিভিন্ন অংশ শাসনকারী শাসকেরা। অর্থাৎ আমাদের যে সীমানা প্রাচীর বা সীমানা নির্ধারণ করেছে যে বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন শাসনকারী শাসকেরা ইতিহাসের নানান পর্যায়ে নানান শাসকের দ্বারা সীমানা বেড়েছে, আবার কখনো কখনো কমেছে। যে শাসকদের দ্বারা কিন্তু আমাদের বাংলার বা বাংলাদেশের সীমানা কখনো কখনো বেড়েছে, আবার কখনো কখনো কমেছে, এই কথাটা এখানে বলা হচ্ছে। অর্থাৎ নানান সময়ে নানানভাবে সীমানা নির্ধারিত হয়েছে। অর্থাৎ নানানভাবে বা নানান সময়ে সীমানা নির্ধারিত হয়েছে। আমাদের তাই মনে রাখতে হবে বিভিন্ন শাসনকালে নির্ধারিত বাংলা রাজ্য আর প্রাকৃতিকভাবে তৈরি বাংলা অঞ্চল এক নয়। তাহলে আমরা সে কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? যে বিভিন্ন শাসনকালে নির্ধারিত বাংলা রাজ্য আর প্রাকৃতিকভাবে তৈরি বাংলা অঞ্চল কিন্তু এক নয়। হ্যাঁ, এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। চলো এবার প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেই সম্পর্কে এবার মানচিত্রের সাহায্যে জানবো, অর্থাৎ পরবর্তী পৃষ্ঠায় যাওয়া যাক। এবার আমরা মানচিত্রের মাধ্যমে সেটা দেখতে পাবো। আঞ্চলিক বাংলা ও বাংলাদেশ 1300 সাল বা সাধারণ অব্দ পর্যন্ত, অর্থাৎ সেটা যে 1300 সালের কথা বা 1300 সালের যে মানচিত্র সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, পুরো বাংলা অঞ্চলকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। পুরো বাংলা অঞ্চল কিন্তু অনেক বড় ছিল। হ্যাঁ, পুরো বাংলা অঞ্চল অনেক বড় ছিল, সেই জিনিসটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন স্থানের নাম আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি, যে সোমপুর মহাবিহার, ব্রহ্মপুত্র নদ, কামরূপ, এরপর হচ্ছে যে কি যে ব্রহ্মপুত্র নদ, তারপর হচ্ছে যে শ্রীহট্ট, এখানে মেঘনা নদী, এরপর হচ্ছে যে কি দেব পর্বত, ময়নামতি, এখানে আমরা দেখতে পাচ্ছি সমতট। হ্যাঁ, এরপরে যমুনা নদী, মহাস্থানগড় এখানে দেখতে পাচ্ছি, এরপরে গঙ্গা নদী, রাজমহল দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, তারপর হচ্ছে যে ভাগীরথী নদী, এরপর হচ্ছে পুন্ড্র, এরপরে রাঢ়, এরপর হচ্ছে যে পাণ্ডু রাজার ঢিবি, এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর দেখো এখানে যে তাম্রলিপি, হ্যাঁ, সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে চন্দ্র কেতুগড়, তারপর হচ্ছে যে চন্দ্রদ্বীপ, এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে
আমাদের যে পুরনো আঞ্চলিক বাংলা সেটার মানচিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। আরো নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে এখানে যে সংকেতগুলো বা কি দিয়ে কি বোঝানো হয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। যে এই চিহ্নটা দিয়ে নদ নদী বোঝানো হয়েছে, এই চিহ্নটা দিয়ে বাংলা অঞ্চলকে বোঝানো হয়েছে। হ্যাঁ, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বাংলাদেশের মানচিত্র, এবং এটা লাল কালি দিয়ে এখানে চিহ্নিত করা হয়েছে। এখানে বলা হচ্ছে কি, লাল কালি দিয়ে চিহ্নিত অংশটি প্রাকৃতিক সীমানা বেষ্টিত বাংলা অঞ্চলের আনুমানিক সীমানা। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে বাংলা অঞ্চলটি অর্থাৎ বাংলাদেশটা কিন্তু আরো সীমানায় বড় ছিল। এবং পাশে যে এখানে একটা ছোট মানচিত্র আমরা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আমাদের বাংলাদেশ, আর আমাদের বাংলাদেশের যে চারিদিকে অর্থাৎ তিন দিকে হচ্ছে যে ভারত, এবং ভারতের ওই পাশে হচ্ছে পাকিস্তান, সেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ দক্ষিণ এশিয়া ও বাংলা অঞ্চল, দক্ষিণ এশিয়া ও বাংলা অঞ্চলে একটা ছোট্ট মানচিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। চলো এবার পরবর্তী পৃষ্ঠা যাওয়া যাক। এবার আমরা পরবর্তী পৃষ্ঠা আরেকটা মানচিত্র দেখতে পাচ্ছি, আঞ্চলিক বাংলা ও বাংলাদেশ 1300 থেকে 1800 সাল বা সাধারণ অব্দ পর্যন্ত। এখানে আমরা যে যে মানচিত্রটা দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে কি, এখানে দক্ষিণে বঙ্গোপসাগর সেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে গঙ্গা নদী দেখতে পাচ্ছি, এবারে কুচবিহার দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে যে ভগীরথী নদী, এখানে আমরা কিন্তু ভাগীরথী নদী দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে সাতগাঁও দেখতে পাচ্ছি, ঝাড়খণ্ড দেখতে পাচ্ছি, এখানে বিহার রাজ্যটাও দেখতে পাচ্ছি। এরপরে এদিকে সোনারগাঁও, মেঘনা নদী, ত্রিপুরা, হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে সিলেট, হ্যাঁ, এরপর হচ্ছে যে কামরূপ, এরপরে ব্রহ্মপুত্র নদ, আমরা এখানে এগুলা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। এবার নিচের দিকে একটু ছোট করে একটা ম্যাপ দেওয়া হয়েছে, সেটা দেখো যে এখানে যে দক্ষিণ এশিয়া আর হচ্ছে যে ভারতীয় উপমহাদেশ, এখানে আমাদের বাংলাদেশের চারিদিকে দেখা যাচ্ছে যে কি ভারত বিস্তৃত, অর্থাৎ বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর ছাড়া আর চারিদিকে কিন্তু ভারত বেষ্টিত। এবার যে আমরা নিচের দিকে আরো একটা মানচিত্র দেখতে পাচ্ছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে যে ব্রিটিশ বাংলা প্রদেশ, বাংলা অঞ্চলের বড় একটা অংশ নিয়ে ব্রিটিশ বাংলা প্রদেশ গঠিত হয়েছিল। অর্থাৎ ব্রিটিশ শাসন আমলে এই কাজটি বা এই মানচিত্রটি তৈরি করা হয়েছিল, যেটাকে ব্রিটিশ বাংলা প্রদেশ বলা হতো। সেখানেও আমরা কিন্তু যে বাংলাদেশের যে সীমানা ছাড়াও আমরা কিন্তু অনেক বড় বড় এখানে জায়গাগুলো দেখতে পাচ্ছি। এদিকে আমরা বিহার দেখতে পাচ্ছি, হ্যাঁ, এখানে ছোট নাগপুর দেখতে পাচ্ছি, এরপরে উড়িষ্যা দেখতে পাচ্ছি, এরপরে গঙ্গা পদ্মা নদী, গঙ্গা পদ্মা নদী এখানে দেখতে পাচ্ছি, যমুনা নদীকে দেখতে পাচ্ছি, এদিকে আসাম, হ্যাঁ, সুরমা উপত্যকা, মেঘনা, হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি, আর এদিকে হচ্ছে যে বঙ্গোপসাগর, হ্যাঁ, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। চলো এবার পরবর্তী পৃষ্ঠায় যাওয়া যাক। এই পৃষ্ঠায় আমরা স্বাধীন বাংলাদেশের যে মানচিত্র সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বলা আছে বাংলা অঞ্চলে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। অর্থাৎ বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেছে, হ্যাঁ, স্বাধীন হয়েছে, তখন কিন্তু আমরা যে মানচিত্রটা পেয়েছি সেই মানচিত্রটা এখানে দেখা যাচ্ছে। দেখো এই মানচিত্রটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানচিত্র। এবার আরেকটু নিচের দিকে যাওয়া যাক। বলা হচ্ছে কি, ভারতবর্ষের পূর্ব অংশে অবস্থিত প্রাকৃতিক সীমানা বেষ্টিত ভূখণ্ডটি বাংলা অঞ্চল নামে পরিচিত। বাংলার রাজনৈতিক সীমানা নানান সময়ে নানান রূপে পরিবর্তিত, সংযোজিত এবং সংকুচিত হয়েছে। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানকালে ভারত ভাগের মতোই বাংলা অঞ্চলকেও বিভক্ত করা হয়। 1971 সালে বাংলা অঞ্চলের পূর্বাংশে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। তাহলে বাংলার পূর্বাংশে যে একটি রাষ্ট্র, যে স্বাধীন রাষ্ট্র হিসেবে যে যে বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছে, তার নাম হচ্ছে যে বাংলাদেশ। এবার কি বলা হচ্ছে দেখো, উপরের মানচিত্রগুলো ভালোভাবে খেয়াল করে দেখি। একটিতে আছে বর্তমান বাংলাদেশ, অন্যটিতে আছে বাংলা অঞ্চল। ইতিহাসের দীর্ঘ পথ পেরিয়ে 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছে। কিন্তু যদি আমরা অন্তত 2000 বছর আগে থেকে ইতিহাস অনুসন্ধান শুরু করি, তাহলে দেখব কেবলই একটা ভূখণ্ড। সেই সময়ে
এই ভূখণ্ডে বাংলাদেশের বা বাংলাদেশ বলে কোনো দেশ ছিল না। আমরা কিন্তু সেটা আগে যে মানচিত্রগুলো দেখে সেটা কিন্তু বুঝতে পেরেছিলাম প্রিয় শিক্ষার্থীরা। সেখানে কিন্তু বাংলাদেশের যে মানচিত্র, এখানে বর্তমানে যে মানচিত্রটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে সে মানচিত্রের মতো কোনো মানচিত্র কিন্তু আমরা সেখানে দেখি নাই। আমরা যে এখন এই যে বাংলাদেশের যে মানচিত্রটা এখানে দেখতে পাচ্ছি, সেরকম মানচিত্র আমরা কিন্তু সেখানে দেখতে পাই নাই। সেখানে কিন্তু অনেক বড় একটা ভূখণ্ড আমরা দেখেছিলাম, অর্থাৎ বড় বড় ভূখণ্ডগুলো সেখানে দেখেছিলাম। এই কথাটাই তারা আমাদেরকে বলতেছে। অর্থাৎ সেই সময়ে এই ভূখণ্ডে বাংলাদেশ বলে কোনো দেশ ছিল না, বাংলা নামটিও ছিল না। ভূপ্রাকৃতিক সীমানা দিয়ে চিহ্নিত এই অঞ্চলে বসবাসকারী মানুষের কয়েক হাজার বছরের নানান ঘটনার ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য নেতৃত্বে 1971 সালে বাংলাদেশের জন্ম হয়েছে। তাহলে আমরা 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য নেতৃত্বে আমরা বাংলাদেশ নামক একটা দেশ পেয়েছি, যেটা আমরা এখন বাংলাদেশে বসবাস করছি, সেটা আমাদের প্রিয় মাতৃভূমি। চলো এবার পরবর্তী পৃষ্ঠায় যাওয়া যাক। তাই বলা হচ্ছে, তাহলে 2000 বছর আগে এই অঞ্চলের ইতিহাস কেমন ছিল? একটা প্রশ্ন হতে পারে না? বাংলা নামের যে অঞ্চলটি ম্যাপে দেখতে পাচ্ছ, এই অঞ্চলে তখন বঙ্গ, বঙ্গাল, পুন্ড্র, গৌড়, রাঢ়, সমতট, হরিকেল নামে ছিল প্রাচীনকালের কতগুলো ছোট ছোট ইউনিট বা রাজ্য। এগুলোকে জনপদ বলা হতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, 2000 বছর আগে যদি ইতিহাস আমরা দেখতে যাই, আমাদের তো বাংলাদেশ ছিল না, তখন ওগুলো কি নামে ছিল? এই অঞ্চলগুলোর নাম ছিল বঙ্গ ছিল, বঙ্গাল ছিল, পুন্ড্র ছিল, গৌড় ছিল, রাঢ় ছিল, তারপর হচ্ছে কি সমতট ছিল, হরিকেল নামে, যে এগুলো ছোট ছোট ইউনিট বা রাজ্য ছিল। অর্থাৎ এগুলোকে রাজ্য বলা হতো তখন। আর এগুলোকে জনপদও বলা হয়। এগুলো কি বলা হয়? জনপদও বলা হয়। নানান সময়ে এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নানান বৈশিষ্ট্যের মানুষের আগমন ঘটেছে। এখানে কিন্তু যে এটা যেহেতু একটা বড় এলাকা, হ্যাঁ, এখানে যে বিভিন্ন প্রান্ত থেকে, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নানান ধরনের যে মানুষের আগমন বা নানান বৈশিষ্ট্যের মানুষের আগমন ঘটেছে। এরপর বলা হচ্ছে, মুঘল শাসক আকবর উত্তর ভারত থেকে সৈন্য পাঠিয়ে বাংলা অঞ্চলের একটি অংশে তার আধিপত্য বিস্তার করেন। তাহলে মুঘল শাসক আকবর মানে সম্রাট আকবরের কথা বলা হচ্ছে, যে উত্তর ভারত থেকে সৈন্য পাঠিয়ে বাংলা অঞ্চলের একটি অংশ তার আধিপত্য বিস্তার করেন। বাংলা ছিল তার শাসিত একটি প্রদেশ। অর্থাৎ যে সম্রাট আকবরের একটা শাসিত প্রদেশের নাম কি ছিল? বাংলা। সেই সময় এর নাম ছিল সুবা বাংলা। এটার নাম কি ছিল? সুবা বাংলা। আকবরের অধীনে থাকা এলাকার নাম সুবা বাংলা হলেও বাংলা অঞ্চলের পুরোটা কিন্তু সম্রাট আকবর তার শাসনের অধীনে আনতে পারেননি। অর্থাৎ সুবা বাংলা নামে থাকলেও কিন্তু সম্রাট আকবর কিন্তু তার শাসনের অধীনে পুরো বাংলা অঞ্চলটাকে তার শাসনের অধীনে কিন্তু আনতে পারেননি। 1947 সালে ভারত ভাগ হওয়ার পূর্ব পর্যন্ত সময়ে বাংলা অঞ্চল নিয়ে এমন ঘটনায় বারবার ঘটেছে। এই অঞ্চলের বিভিন্ন অংশ বাঙ্গালা, বেঙ্গালা, বেঙ্গল, ইস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল ইত্যাদি নামে পরিচিত ছিল। উপরের মানচিত্র অনুসন্ধান থেকে আশা করি বাংলা অঞ্চল এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এবং এর সীমানার হ্রাস বৃদ্ধি কতটুকু হয়েছে আমরা বুঝতে পারব। আমরা যখন নবম ও দশম শ্রেণীর ইতিহাসে বাংলা অঞ্চলের বিভিন্ন অংশে শাসনকারী রাজাদের ইতিহাস অনুসন্ধান করব, তখন গুপ্ত, দেব, চন্দ্র, পাল, সেন, খলজি, হোসেন শাহী, তুর্কি আফগান ও মুঘল প্রভৃতি রাজবংশের রাজাদের ইতিহাস জানতে পারবো। অর্থাৎ আমরা এখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি, আমরা যখন নবম শ্রেণীতে বা দশম শ্রেণীতে পড়ব, তখন ওই শ্রেণীর ইতিহাস বিষয়ে বা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে যে আমরা সেখানে কিন্তু আমাদের যে বাংলা অংশের অর্থাৎ বাংলার যে রাজারা ছিল সেই রাজাদের ইতিহাস সম্পর্কে আমরা জানবো। সেখানে কিন্তু আমরা জানবো কি, গুপ্ত রাজা সম্বন্ধে জানবো, দেব, চন্দ্র, পাল, সেন, খলজি, হোসেন শাহী, তুর্কি আফগান ও মুঘল প্রভৃতি রাজবংশের রাজাদের ইতিহাস সম্পর্কে জানবো। প্রিয় শিক্ষার্থীরা,
আজকের ক্লাসটিতে তোমরা ইতিহাসের অনেক কিছু এবং ভূগোলের অনেক কিছু জিনিস জানতে পেরেছো। তাই আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আজকের ক্লাসটি তাহলে এই পর্যন্ত। আগামী ক্লাসে আমি যে 56 পৃষ্ঠার বাংলা অঞ্চলের ভূপ্রকৃতি কেমন এখান থেকে শুরু করব। ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের শিকন অভিজ্ঞতা 5, বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব এর দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়।